আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা মোকাবেলায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন। আকস্মিক ঘোষণায় আতঙ্কে সাধারণ মানুষ, নিত্যপণ্যের বাজারে ভিড়। করোনায় আরও বেড়েছে মৃত্যু, কিছুটা কমেছে শনাক্তের পরিমাণ। বেশি সংক্রমিত এলাকা সিলগালা করার পরামর্শ বিশেষজ্ঞদের, সেবার পরিধি বাড়ালো বিএসএমএমইউ। শনিবারও গণপরিবহনে উঠতে যাত্রীদের ভোগান্তি, ট্রেনে সামাজিক বিধি ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অপেক্ষাকৃত ভালো। গুলশানে স্ত্রীকে হত্যার পর সড়ক দুর্ঘটনার নাটকের অভিযোগ, স্বামী গ্রেফতার, রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিফটিং ডিউটি ও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্প কারখানা খোলা রাখা যাবে। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 18 মার্চ প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর মহামারী নিয়ন্ত্রণে 2020 সালের 23 মার্চ প্রথমবারের মতো সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। শুরুতে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা হলেও পরে তার মেয়াদ বাড়ে কয়েক দফা। টানা 66 দিনের সাধারণ ছুটি শেষ হয় গত বছরের 30 মে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত দেশে 6,24,594 জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে 9,155 জনের, আর সুস্থ হয়েছেন 5,47,411 জন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রথম দফার চেয়ে হতে পারে আরও মারাত্মক, তাই আবারও লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুরা। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নির্ধারিত শর্ত মানলে খোলা রাখা যাবে শিল্প কারখানা। দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার 2-3 দিনের মধ্যেই সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য। এবং সেক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কলকারখানায় কাজ করতে পারে। গত বছর ছুটি ঘোষণা করার পাশাপাশি এলাকা ভিত্তিক লকডাউন কার্যকর করা হলেও পুরো দেশব্যাপী এই প্রথম এমন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, লকডাউনে খাদ্য ও পণ্যবাহী ছাড়া সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে সরকারের নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করবে তার মন্ত্রণালয়। এদিকে বিএসইসি এর চেয়ারম্যান বলেছেন, লকডাউনে ব্যাংক খোলা থাকলে শেয়ার বাজারে লেনদেনও চলবে। সোমবার থেকে শুরু হবে এক সপ্তাহের লকডাউন, প্রয়োজনে সময় আরও বাড়বে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিনউদ্দিন জানিয়েছেন, করোনার কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। সোমবার থেকে লকডাউনের ঘোষণা দেয়ায় মুদি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। হঠাৎ লকডাউনের ঘোষণা দেয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা ক্রেতাদের। এদিকে চাল সহ নিত্যপণ্যের যথেষ্ট মজুদ আছে জানিয়ে ক্রয়ে হুড়োহুড়ি না করার পরামর্শ ব্যবসায়ীদের। আর লকডাউন কালেই পাইকারি বাজার 4 ঘন্টা খোলা রাখার দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি। শনিবার সাপ্তাহিক ছুটি হয়, রাজধানীর কারওয়ান বাজারে এমনিতেই ভিড় একটু বেশি। তার উপর লকডাউনের ঘোষণা শুনে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে অনেকেই বাজারে ছুটে যান। যারা আগে থেকেই বাজারে ছিলেন, খবর পেয়ে তারাও কেনেন বাড়তি সামগ্রী। হুট করে দিলে আরও আগে জানানো দরকার ছিল, আরও আগে দিলে মনে হয় যে মানুষ আরও কিছু কাজটা শেষ করে ফেলতে পারতো। লকডাউনের কথা শুনে একটু পরিমাণটা বাড়াই নিছে আর কি। আর জিনিসপাতির দাম তো উদ্যমকে মানে বলার বাইরে। বাজারে তো এখন বিশাল চাপ, এখন সবাই দেখে এখন কেনাকাটা করতেছে।
এখনও দামের ক্ষেত্রে কোনো প্রভাব না পড়লেও অচিরেই তা পড়বে বলে আশঙ্কা ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। সকালে দেখতে পেয়েছি নিউজে যে লকডাউন দেওয়ার চিন্তা করছেন আর কি 5 তারিখ থেকে। তা এটা বাজারে তো প্রভাব পড়তেই পারে, হঠাৎ করে এখন ব্যবসায়ীরা তো এটা সুযোগ নিতেই পারে। একটা মানে হই আল্লাহ শুরু হয়ে গেছে, জিনিসপত্রের দাম ইত্যাদি বেড়ে গেছে গা। এই ইয়ার দাম সোলাই করে নিলাম 62 টাকা, আজকাল 64 65। কিছুটা তো প্রভাব পড়বে, কারণ আপনারা যদি দোকানপাট খুলতে পারবে না, তারপর অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটু বাইন্ডিংস আছে, স্বাভাবিকভাবে এটা তো পড়বেই। আমরা আশা করি যে মার্কেটে কোনো প্রভাব পড়ার কথা না, যেহেতু ইউজ পরিমাণ মাল স্টক আছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে। মানুষের গতবার যে একটা আতঙ্ক ছিল, এবার ওইসব আতঙ্কের মধ্যে মানুষ নাই। এদিকে লকডাউনের সময় পাইকারি মার্কেটের দোকানগুলো 4 ঘন্টা খোলা রাখার অনুরোধ বাংলাদেশ দোকান মালিক সমিতির। হোলসেল না করতে পারলে রমজানে কিন্তু খুচরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না। অথবা আমাদের দিকে তাকিয়ে অন্তত এইটুকু সুযোগ যদি আমাদের দেওয়া হয় যে আমরা 4 ঘন্টা আমরা ব্যবসা পরিচালনা করব 100% স্বাস্থ্যবিধি মেনে, অন্যথা আমাদের ব্যবসা কিন্তু লক্ষ লক্ষ ব্যবসায়ীরা রাস্তায় বসে যাবে। লকডাউনের অজুহাতে নিত্যপণ্যের বাজার যেন অস্থিতিশীল না হয় সেদিকে নজর রাখার দাবি ক্রেতাদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে নয়, যেখানে করোনা সংক্রমণ বেশি সেখানে লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ডাক্তার মোজাহিরুল হক। পূর্ব প্রস্তুতি ছাড়া লকডাউন দিয়ে করোনা সংক্রমণ কতটা কার্যকর হবে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে হঠাৎ করে লকডাউনের খবরে বিপাকে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবেন তা নিয়েও সবাই বেশ উদ্বিগ্ন। মার্চের প্রথম সপ্তাহ থেকে করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার সোমবার থেকে সারা দেশে 1 সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছে। এই খবর নিয়ে দিনভর ছিল মানুষের মধ্যে আলোচনা সমালোচনা। রুজি রোজগারের ব্যবস্থা নষ্ট হয়ে যাইতেছে, লকডাউন পড়লে তো আমাদের এগুলো সমস্যাই। 8 ঘন্টা ডিউটি করে 300 টাকা হাজিরা পাই না, এই কর্মটা আবার বন্ধ দিলাম, কিভাবে বাঁচবো? একদিকে করোনার হানা, অন্যদিকে লকডাউন। রোজার আগ মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় জীবন জীবিকায় কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। সামনে রোজা আছে, আমরা চলতে ফিরতে না পারি, ইনকাম না করতে পারি, চলবো কেমন? আমরা সীমিত সময়ের জন্য হলেও পুরোপুরি লকডাউন না দিয়ে কিছু কাজ করা উচিত, কারণ আমাদের অনলাইন ব্যবস্থা এত ভালো না। লকডাউনের প্রয়োজনীয়তা আর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ডাক্তার মোজাহিরুল হক। বাংলাদেশে যে হঠাৎ করে লকডাউন দেওয়া হলো, এটাতে সমস্যা যেটা হলো সেটা হলো জনগণের কোনো আগাম প্রস্তুতি ছিল না। সুতরাং আগাম প্রস্তুতি না থাকাতে হঠাৎ করে লকডাউন দেওয়াতে জনসাধারণ একটা ভোগান্তিতে পড়ল। এবং সারা দেশে কিন্তু একই রকম পরিস্থিতি না, শহরগুলিতে একরকম পরিস্থিতি, গ্রামে আরেক রকম পরিস্থিতি। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ জনসচেতনতামূলক কার্যক্রম বাড়াতে সরকারকে পরামর্শ দিলেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। অতিমারি করোনা কেড়ে নিয়েছে আরও 58 জনের প্রাণ, শনাক্ত হয়েছে আরও 5683 জন। সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে বল প্রয়োগে হলেও লকডাউন কার্যকর চান তারা। বেশি সংক্রমিত এলাকা সিলগালা করে দেওয়ার পক্ষেও মত দিয়েছেন তারা। রূপ পাল্টে প্রাণঘাতী করোনা দিনে দিনে আরও ভয়ঙ্কর। লাগামহীন পাগলা ঘোড়ার মতো দাবড়ে বেড়াচ্ছে দেশে দেশে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের প্রেস বিজ্ঞপ্তিতে একদিনে আরও 58 জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। সরকারি হিসেবে এ নিয়ে গত 1 বছরেরও বেশি সময়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা 9213 জন। সর্বশেষ পরীক্ষা বলছে করোনা নতুন করে বাসা বেঁধেছে আরও 5683 জনের শরীরে। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত 6,30,277 জন, 2364 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 5,49,775 জন। সুস্থতার এ হার 87.23, শনাক্তের হার 23.15 এবং মৃত্যুর হার 1.46। পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে যে লকডাউন দেয়া হয়েছে তা কঠোরভাবে কার্যকরের পরামর্শ বিশেষজ্ঞদের। লকডাউনের যে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এলাকায় সংক্রমণ হার বেশি সে এলাকা থেকে যাতে মানুষ বাইরে যেতে না পারে, অথবা সে এলাকায় যাতে বাইরে থেকে মানুষ আসতে না পারে। লকডাউন এলাকাটা একদম সিল করে দিতে হবে এবং সরকারকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং এই ভয়াবহ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য সরকার
অবশ্যই জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বল প্রয়োগ করে হলেও যে আমাদেরকে এই কোভিড যে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে। করোনা রুখতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি প্রয়োজনে লকডাউন দীর্ঘ করারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঘোষণা দিয়েছেন এবং আশা করি যে জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় নতুন করে 100 বেড, 10টি আইসিইউ, 10টি কেবিন সহ 50 ভাগ ক্ষেত্রে টেলিমেডিসিন সেবা চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। প্রতিষ্ঠানটির উপাচার্য ডক্টর শরফুদ্দিন আহমেদ জানান, কোনো অবস্থাতেই রোগীর সাথে একজনের বেশি লোক হাসপাতালে থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আমরা প্রায় 100টি বেড বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি এবং অচিরেই এটা কার্যকর হবে। আমরা 10টি আইসিইউ, 10টি কেবিন ইতিমধ্যে বৃদ্ধির ব্যবস্থা করেছি এবং আমরা আউটডোরে রোগী আগে যেমন সরাসরি দেখতাম 50% সরাসরি, 50% টেলিমেডিসিনের মাধ্যমে, এবং আমরা এখানে যে রোগীগুলোর অ্যাটেন্ডেন্ট একের বেশি যাতে অ্যাটেন্ডেন্ট না আসে এবং আমরা রিফার্ড রোগীদেরকে আরও অগ্রাধিকার দেবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। করোনার প্রধান উপসর্গ এখন শ্বাসকষ্ট। টেস্টে ওটা ঠিকভাবে ধরা পড়ছে না, যেতে হচ্ছে সিটি স্ক্যানে। সমস্যাটি বুঝতে হাতের কাছে অক্সিমিটার সহ বাকি ব্যবস্থা নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর সমস্যা ধরা পড়ার সাথে সাথে একটুও দেরি না করে যেতে হবে হাসপাতালে। সংক্রমণের ব্যাপকতার সাথে তৈরি হচ্ছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট, বদলাচ্ছে উপসর্গ। দিনকে দিন তা ভয়ঙ্কর রূপ নিচ্ছে, উল্টো ঘটনাও ঘটছে। সব উপসর্গ থাকার পরও করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসছে। একই রোগীর সিটি স্ক্যানে গিয়ে ধরা পড়ছে করোনা পজিটিভ। যত দিন যাচ্ছে আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি, তো এমন রোগী আমরা পাই টেস্ট করে নেগেটিভ কিন্তু বুকে ইনভলভমেন্ট দেখা যায়। তার মানেটা হলো চেস্টের প্রবলেমটা সবচেয়ে বেশি, বিশেষ করে বর্তমানে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বুকের চাপ, এগুলো যদি রোগী বলে কোভিড টেস্ট আমাদের করবোই, পজিটিভ হয়তো হলে, যদি পজিটিভ নাও হয় তাহলে তার বুকে একটা সিটি সিটি বলে একটা সিটি স্ক্যান করতে হবে। আগে মানুষ অসুস্থ হতো, জ্বর হতো, কাশি হতো, আস্তে 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 একটা সময় গিয়ে শ্বাসকষ্ট হতো। এখন দেখা যাচ্ছে তার জ্বর কাশিও নাই, হঠাৎ করে তার রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট নিয়ে শুরু হয়ে গেছে, স্যাচুরেশন কমে যাচ্ছে, অতি দ্রুত তাকে হাসপাতালে আসতেছে। জ্বর কাশির বাইরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় উপসর্গ কাহিল করে ফেলছে দ্রুত। আইসিইউতে নেওয়া তখন জরুরি, কিন্তু সিট পাওয়া তো কঠিন। করোনার নতুন ঢেউয়ে এরই মধ্যে রোগীতে ঠাসা হাসপাতালগুলো। তাই সবাইকে আগে থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সবাই জানে যে ওই যে আঙ্গুলে একটা যন্ত্র লাগালে দেখা যায় যে আমার স্যাচুরেশন কত। পরিষ্কার কথা, আমার 92 SpO2 যদি 92%-এর নিচে নেমে যায় তার অক্সিজেন লাগবে। অক্সিজেন দেওয়ার অনেকগুলো এই মেথড আছে। এই পর্যন্ত চিকিৎসাটা যে কোনো জায়গায়, ওয়ার্ডে, আইসিইউ সব জায়গায় দেওয়া সম্ভব। শ্বাসকষ্ট এই ধরনের লক্ষণ হলে তাকে আসলে ইমিডিয়েটলি নিকটবর্তী কোনো হাসপাতালে যেতে হবে। সুতরাং কেউ যেন অবহেলা না করেন, ইগনোর না করেন বা দেখি করে এসব করবেন না। দুই চিকিৎসকই মনে করেন করোনার চোখ রাঙানি থামাতে সবার আগে দরকার জনসচেতনতা, নইলে ভয়াবহ পরিণাম অনিবার্য। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাস যাত্রায় ভোগান্তির শেষ নেই রাজধানীবাসীর। শনিবার সরকারি কর্মদিবস না হওয়া সত্ত্বেও গণপরিবহনে উঠতে যাত্রীদের ছিল দীর্ঘ অপেক্ষা। যাত্রাপথেও স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলোতে সামাজিক বিধি, স্বাস্থ্যবিধি মানা প্রবণতা অপেক্ষাকৃত ভালো। করোনার প্রেক্ষিতে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নতুন নিয়ম চালুর পর থেকে বাসে উঠতে এ ভোগান্তির চিত্র নিয়মিত। নারীদের ভোগান্তি আরও বেশি। অফিস চালু অথচ গণপরিবহনের সিট অর্ধেক। এই অবস্থায় প্রতিনিয়ত লড়তে হয় অফিসগামী সাধারণ মানুষের। অফিস আদালত সীমিত না করে দিয়ে গাড়ি ঘোড়ায় সীমিত যাত্রী বহন করছে, এটা আমাদের জন্য তো খুবই পেনফুল। গাড়িতে লোক করতে থাকে, মানে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো ইয়ে করে না, কিন্তু ভাড়া অধিক আদায় করতেছে। নারীদের জন্য তো অবশ্যই এটা ভোগান্তি, ছেলেরা তো লাভ দিয়ে উঠে যেতে পারে, বাট আমাদের জন্য তো সেটা রিস্কি হয়ে যায় না। বাসে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে কিছুই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির। করোনার তীব্রতা বাড়লেও এখনও মাস্কবিহীন অনেক যাত্রী। বাসে উঠতে যাত্রীদের জন্য নেই হ্যান্ড স্যানিটাইজার। অজুহাতের শেষ নেই পরিবহন শ্রমিকদের। হ্যান্ড ওয়াশ এতদিন নেই 2 দিন 3 দিন হইতেছে, আজকের মধ্যে নিয়ে নিই। আমরা চেষ্টা করি মানে সিরিয়াল দিয়ে ওঠানোর জন্য আর কি, কিন্তু তারা উঠান না, তারা পারাবারি করে ওঠে।
উপর চেক করব, তারপর যদি দেখা যাচ্ছে যে আমি তো দুজন পাই তাহলে অলরেডি আমি একজন করে নিয়ে যাব। এটা আমি অ্যালাউ করছি না। তবে বিপরীত চিত্র ট্রেন যাত্রায়। যাত্রী অর্ধেক হলেও ভাড়া আগের মতোই পুরো রাষ্ট্রায়ত্ত এই গণপরিবহনে। অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে প্রতিটি ট্রেন। স্টেশন ম্যানেজারের দাবি, স্বাস্থ্যবিধি মানতে করণীয় সবই করছে রেল কর্তৃপক্ষ। আমরা কিন্তু মাস্ক ছাড়া কাউকে টিকিট দিচ্ছি না বা ভ্রমণ তো দূরের কথা, মানে ট্রেনের ভিতরে প্রবেশ করতে দিচ্ছি না। আমাদের মোবাইল কোড পরিচালিত হবে। আগামীকালকে মোবাইল কোড আছে, পরশু দিনে মোবাইল কোড আছে, 4-5 তারিখে। আমরা আশা করি যে যারা মাস্ক পরিধান করে না, স্বাস্থ্যবিধি মানে তাদের জরিমানা আওতা আনতে পারলে বা তাদের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করলে হয়তো বা একটু মানা সম্ভব হবে। লঞ্চের ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে, তবে অর্ধেক যাত্রী বহনের নিয়ম মানার ক্ষেত্রে কোনো তৎপরতাই চোখে পড়েনি সদরঘাটে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। রমজানকে সামনে রেখে চাহিদা বেড়ে যায় ছোলার। প্রতি বছরই এর দাম নিয়ে বিপাকে থাকেন সাধারণ ভোক্তারা। তবে এবছর ছোলার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা। সারাদিন পুষ্টির যোগান দিতে এর কদর মাসব্যাপী। অন্য সময়ের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রতিবারই পণ্যটি কিছুটা বাড়তি দামে কিনতে হয় ক্রেতাদের। তবে এবারের চিত্র ভিন্ন। বাজার ঘুরে দেখা যায় গতবারের চেয়ে কেজিতে 5 টাকা কমে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 75 টাকায়। আর কেজিতে সর্বোচ্চ 20 টাকা কমে মানভেদে ডাল বিক্রি হচ্ছে 62 থেকে 70 টাকায়। 5-8 টাকা কম, শুধু খ্যাঁচির দাম 20 টাকা কম। গত খ্যাঁচির 90 টাকা, আগের বাজার 69 টাকা, 21 টাকা কম কেজিতে। তবে খুচরা পর্যায়ে ছোলার দর নিয়ে ক্রেতা বিক্রেতার মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গতবারে ছোলা নিয়েছি 140 টাকা, এবার গেলে 90 টাকা কেজি। গত বছর তো আমরা ছোলা কিনছি 65 থেকে 70 টাকা, এই বছর তো 80 টাকা চাইতেছে। গেছে বছর ছোলা ছিল 80 টাকা, এবার আমরা ছোলা বিক্রি করতেছি 70 টাকা, 75 টাকা, 80 টাকা। ভালো মানের ছোলা হলো 80 টাকা। কানাডা, অস্ট্রেলিয়া, ভারত এবং বার্মা থেকে আসা এসব পণ্যের সরবরাহ যে কোনো সময়ের চেয়ে ভালো বলে জানান ব্যবসায়ীরা। দেশের বাজারে ঢোকার অপেক্ষায় পাইপলাইনে যথেষ্ট পরিমাণ পণ্য থাকায় রমজানে ঘাটতির কোনো আশঙ্কা নেই বলে জানান তারা। প্রচুর পরিমাণ বুট আসতেছে আর প্রচুর পরিমাণ মজুদ আছে। দাম বাড়ার সম্ভাবনা খুবই কম, কারণ চাহিদা অনুযায়ী আশা করা যায় মাল পর্যাপ্ত পরিমাণ আছে। ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, আন্তর্জাতিক বাজারে গতবারের চেয়ে প্রতি টনে ছোলার দর $50 বেশি। তবুও দাম বাড়বে না বলে জানান তিনি। আন্তর্জাতিক বাজারে মালের দাম বাড়তি থাকলেও আমাদের এখানে সেরকম চাহিদা না থাকার কারণে মালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। ব্যবসায়ী সমিতির তথ্য মতে প্রতি বছর রমজানে 1 লাখ মেট্রিক টন ছোলার চাহিদা থাকলেও দেশে মজুদ রয়েছে 1.5 লাখ মেট্রিক টন ছোলা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারী সহ আটক করা হয়েছে। ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন তিনি। পরে স্থানীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করছে পুলিশ। বসেন প্লিজ, বসেন বসেন। এই মহিলা কি হয় আপনার? কি হয় এই মহিলা কি হয় আপনার? এই যে মামুনুল সাহেব, আপনার আপনার সেকেন্ড হবে তো? আমি তাকে বিয়ে করছি, শরীয়ত সম্মতভাবে বিয়ে করছি। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আল্লাহর কসম খেয়ে বলে আমি কোনো আকাম। আপনারা তো এমনই কসম খান। আমরা এখানে সোনারগাঁও বেড়াতে আসছিলাম। সোনারকে বেড়াতে আসছেন? সোনারকে কেউ জানে? ওলামা একরাম জানে কেউ? না, আমি তো আলেম ওলামাদের কাছ থেকে দেখা করে আসি না। সব যেখানে যায় মানুষজন ভিড় করে, এই জন্য আমি একটু আলাদা করে আসছি। নির্যাতন করে স্ত্রীকে হত্যার পর সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে হাসপাতালে নেয়ার পর পুলিশের হাতে গ্রেফতার হলো স্বামী সাকিব আলম মিশু। পুলিশের ধারণা ঝিলিক আলমকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মেয়ের জামাই সহ শ্বশুর বাড়ির 5 জনকে আসামি করে মামলা করেছেন ঝিলিকের মা তাহমিনা বেগম। শনিবার সকালে হাতির ঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যায় এই গাড়িটি। পুলিশ এসে আহত অবস্থায় চালকের আসন থেকে উদ্ধার করে সাকিব আলম নামে এক ব্যক্তিকে ও গাড়ির পেছনের সিটে থাকা তার স্ত্রী ঝিলিক আলমকে। দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান অনেক আগেই মৃত্যু হয়েছে ঝিলিকের। ঝিলিক আলম ওনার মুখে এদিকে প্রাথমিকভাবে কিছু দাগ দেখা যায়, যেটা তো দাগ দেখার কারণে তারা সন্দেহ করছে এটা একটা হত্যাকাণ্ড। তো তারা সাথে সাথে আমাদেরকে অবহিত করে আমরা ওই বাসায় যাই।
মেয়ে ঝিলিকের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা তাহমিনা বেগম। তিনি বলেন 2018 সালে ফেসবুকের মাধ্যমে প্রেম করে বিয়ে করে ঝিলিক ও সাকিব। তাদের দাম্পত্য জীবন কখনো সুখের ছিল না। 11:45 আমি ফোন দিছি, বলছি কি আমার মারে ফোন দিয়ে না, রাতে আমার মা প্রেশার। আমি কি আমার প্রেশার হইতে কি হয়েছে? আমার সন্তান অসুস্থ, আমি প্রেশার হইলে আমি মেয়ের সন্তান শুনতে পারবো না? হ্যাঁ, কি বলতেছেন আপনারা আমারে? কেন বলছেন মারা গেছে, হাসপাতালে নিয়েছেন কেন? বলে কি আমরা শিওর হওয়ার জন্য। আপনারা কি শিওর হবেন? চোখের মনিটর উঠাইলে দেখলে দেখা যায় মোটামুটি স্থির মারা গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, দেখছেন শক্ত হয়ে গেছে। আবার কিভাবে আপনারা বুঝলেন না যে মারা গেছে? যেই আমি বলছি যে বুঝে ফেলছি যে ওর মা তো বইলা ফেলছে, মেরে ফেলছেন। ওর বাবা ওরা খুব ক্ষমতাসীন, তো ওদের অনেক ধনী, আমরা গরিব মানুষ, মোহাম্মদপুরে থাকি আমরা ওরা গুলশানের মানুষ। আমার মেয়েকে প্রথম থেকে টর্চারিং, ছবিটা দেখেন কি আপনারা কীভাবে তার টর্চারিং করছে, কীভাবে তারা হত্যা করছে, করা হয়েছে। এই হত্যার কি সঠিক বিচার আমি পাবো? পরে পুলিশ ঘটনাস্থলে যান এবং সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেন। সেখানে দেখা যায় সাকিব ও তার বাড়ির লোকজন মৃত অবস্থায় বের করছেন ঝিলিককে। পুলিশ বলছে দ্রুত রহস্য উদ্ঘাটন করা হবে। আমরা মনে করছি যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, এই হত্যাকাণ্ডকে গোপন করার জন্য তার একটি ভিন্ন প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করি। এই ঘটনায় সাকিব আলম মিশু, তার বাবা মা ও ভাইসহ 5 জনকে অভিযুক্ত করে গুলশান থানায় হত্যা মামলা করা হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সহ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেছে গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠার ডাক্তার জাফরুল্লাহ নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শনিবার দুপুরে 14 সদস্যের প্রতিনিধি দলটি হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও আহত সভাপতি রিয়াজউদ্দিন জামি সহ আহত সাংবাদিকদের সমবেদনা জানাতে প্রেস ক্লাবে যান। তিনি সাংবাদিকদের কাছ থেকে সেদিনের ঘটনার বিবরণ শোনেন। সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তা ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন তিনি। ডাক্তার জাফরুল্লাহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে কথা বলেন। তিনি নিহতদের পরিবারের সাথেও দেখা করেছেন। এ সময় তার সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতের ব্যানারে মানুষ হত্যার উস্কানি সহ তাণ্ডবকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোটের একাংশ। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী একজন বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করার দাবি জানান। উগ্রবাদীদের কারণে কওমি মাদ্রাসার নিরীহ ছাত্র কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজর রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া আল্লামা আহমেদ শফি হত্যা মামলা তদন্ত দ্রুত নিষ্পত্তি করারও দাবি জানান ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান। বাংলাদেশে সাম্যবাদী আন্দোলন নামে বামধারার নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন দলটির আহ্বায়ক নেতা শুভ্রাংশু চক্রবর্তী। এর মধ্যে দিয়ে ভেঙে গেল মুজিবুল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী। শুভ্রাংশু চক্রবর্তী জানান তার দল পুঁজিবাদের আগ্রাসন, মৌলবাদের উত্থান ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করবে। তিনি বলেন বাসদ মার্ক্সবাদী গণতান্ত্রিক পন্থায় পরিচালিত হচ্ছে না। নেতারা সমালোচনা সহ্য করছে না, বরং বহিষ্কার করে দমিয়ে রাখার অপচেষ্টা করছে। বিচারে দীর্ঘসূত্রতাকে দেশে বিনিয়োগে বড় বাধা বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন ব্যবসায়িক বিরোধ মীমাংসায় অযৌক্তিকভাবে অনেক সময় লাগছে, এতে নিরুৎসাহিত হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। ঢাকা চেম্বারের এক ভার্চুয়াল আলোচনায় এসব অভিযোগ করেন তিনি। সালমান এফ রহমান জানান জিডিপির অনুপাতে কর আদায়ের হার অনেক কম, যা বাড়তেই হবে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্সের আওতা না বাড়িয়ে বিদ্যমান করদাতাদের ওপর চাপ বাড়ানো কোনোভাবেই সঠিক নয়। ডিজিটালাইজেশন ও ওয়ান স্টপ সার্ভিস চালুর উপর গুরুত্ব দিয়েছেন তিনি। নইলে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগে সাফল্য আসবে না বলে পরামর্শ সালমান এফ রহমানের। এ সময় অন্য বক্তারা বলেন বাংলাদেশ বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না বলে অন্য দেশগুলো বিদেশি বিনিয়োগের সুবিধা নিয়ে যাচ্ছে। বিদায়ের সুর বইছে অমর 21 গ্রন্থমেলায়। লকডাউনের ঘোষণার প্রভাবে কমেছে লোক সমাগম, কমেছে বেচা বিক্রি। মেলা বন্ধ হলে বড় ধরনের ক্ষতি হবে বলছেন প্রকাশক, লেখকরা। তবে মেলা চলবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল। চৈত্রের খরতাপ আর করোনার সংক্রমণ বৃদ্ধিতে অমর 21 গ্রন্থমেলায় পাঠকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিষণ্ণতার ছাপ।
মেলায় ক্রেতাদের অধিকাংশই তরুণ। প্রতি বছর বইমেলায় নতুন লেখকদের গল্প কবিতাও আসে নতুন বইয়ের মোড়কে। করোনার আঘাতে লণ্ডভণ্ড হয়েছে তাদের ভাবনাও। আমার বই পড়তে খুব ভালো লাগে, তাই জন্য আমি এখন অনেকগুলো কিনেছি, তো আমি আরও খুঁজে দেখছি যে আমার কোথায় লেখক পাওয়া যায়। আরও আশা করব সাহিত্য বা বইয়ের এই জগৎটা তার স্বকীয়তা নিয়ে ঠিকই বেঁচে থাকবে এবং সবসময় সমুন্নত থাকবে। স্বাভাবিক পরিস্থিতিতে এই মেলাটিকে ঘিরে সারা দেশে এক ধরনের উৎসব থাকে, উচ্ছ্বাস থাকে, সেটি আসলে অনেকটাই এবছর এই করোনার কারণে ম্লান হয়ে গিয়েছে। প্রকাশকরাও বলছেন করোনায় লকডাউন শুরু হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। সোমবার যদি লকডাউন হয় অবশ্যই কালকে মেলার শেষ দিন, সেটারও কোনো সিদ্ধান্ত আসছে না। টাইটানিক মুভিতে যখন জাহাজটা ডুবে যাচ্ছিল, ওই জাহাজের যে ওনার, যার তার ফিলটা যেমন ছিল না, যে জাহাজটা ডুবে যাচ্ছে, সে দেখতেছে চোখের সামনে যে ডুবে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। মানে আমাদের সিচুয়েশনটা হচ্ছে এখন অনেকটা সেরকমই। এদিনও বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা মোকাবেলায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন। আকস্মিক ঘোষণায় আতঙ্কে সাধারণ মানুষ, নিত্যপণ্যের বাজারে ভিড়। করোনায় আরও বেড়েছে মৃত্যু, কিছুটা কমেছে শনাক্তের পরিমাণ। বেশি সংক্রমিত এলাকা সিলগালা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেবার পরিধি বাড়ানো বিএসএমএমইউ। শনিবারও গণপরিবহনে উঠতে যাত্রীদের ভোগান্তি। ট্রেনে সামাজিক বিধি ও স্বাস্থ্যবিধি মানা প্রবণতা অপেক্ষাকৃত ভালো। গুলশানে স্ত্রীকে হত্যার পর সড়ক দুর্ঘটনার নাটকের অভিযোগ, স্বামী গ্রেফতার। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv, facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।